হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব বেশি ভালো আছেন এবং আমাদের সাথে আছেন। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা উপস্থিত থাকেন এবং আমরা কিন্তু তার জানা অজানা সকল তথ্য শুনি এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকেন এবং আজকে আমাদের অতিথি হিসেবে আছেন কাজী নওশিন লায়লা। তিনি খতে খাঁটি পরিবার মানে এই গ্রুপের উনি হচ্ছেন ওনার এবং গ্রুপটা কিন্তু অনেক বড়, প্রায় 24,000 মেম্বার নিয়ে তার গ্রুপ। চলুন দর্শক, আমরা চলে যাই কাজী নওশিন লায়লার কাছে। কাজী নওশিন লায়লা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি এবং মাশাআল্লাহ তোমাকে খুব প্রিটি লাগছে। আপনাকেও বরাবরের মতো খুবই প্রিটি লাগছে আপু। থ্যাংক ইউ সো মাচ। তো কি নিয়ে ব্যস্ততা চলছে? ব্যস্ততা মাত্র তো কোরবানি ঈদটা শেষ হলো। আমার বিজনেস এখন সিজনাল প্রোডাক্ট আম চলছে। রাজশাহী থেকে আম আসে আমাদের, অলরেডি সেটা ডেলিভারি শুরু হয়েছে। এটা নিয়েই ব্যস্ততা। আর বাকি প্রোডাক্ট সবাই ঈদের আগেই তো কেনাকাটা করে ফেলেছেন। তো আপাতত এই আমের কাজ নিয়েই ব্যস্ততা চলছে। আচ্ছা, বাহ, দারুণ। তো তোমার পেজ হচ্ছে খতে খাঁটি পরিবার। খতে খাঁটি আমার পেজের গ্রুপ, অফিসিয়াল গ্রুপটা হচ্ছে খতে খাঁটি পরিবার। আচ্ছা আচ্ছা। আর খতে খাঁটি পরিবারটা হচ্ছে এটা পাবলিক করা। আমার সাথে আরো প্রায় কয়েক হাজার নারী উদ্যোক্তা কাজ করছেন এবং তারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এবং এখানে ওনারা তাদের পণ্য প্রদর্শন করতে পারে। আমরা বিভিন্ন অনলাইন অফলাইন ইভেন্ট করে থাকি, বিভিন্ন ধরনের প্রমোশনাল কাজ করে থাকি। এটা পরিবার নামটা আসলে এমনিতে বলার জন্য রাখা না। এটা অ্যাকচুয়ালি এভাবেই যে কারো হয়তো ছবি তোলাটা সুন্দর হচ্ছে না, পণ্যের ফটোগ্রাফি সুন্দর হচ্ছে না, বা প্রেজেন্টেশন ভালো হচ্ছে না, বা লাইভটা ভালো করে করতে পারছে না, আমরা বিভিন্ন ইভেন্টের মাধ্যমে তাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন ট্রেনিং ওয়ার্কশপ এগুলোর মাধ্যমে কাজ করা হয়। মূলত খতে খাঁটি আলাদা, এটা আমার ওন বিজনেস পেজ। আর খাওয়াতে খাঁটি পরিবার আমি বলি যে আমি কিছুই না, আমি সবকিছু তোমাদের মেম্বারদের সবার সবকিছু। আচ্ছা, তোমার বিজনেসের শুরুটা কিভাবে? বিজনেসের শুরুটা যদি আমি বলি, বিজনেসের শুরুটা হয়েছিল মূলত আমার শেষ থেকে বলতে আমার ক্যারিয়ারের শেষ থেকে। আমি মূলত ইঞ্জিনিয়ারিং পড়েও আমার বড় সন্তানের জন্য আমি পেশা হিসেবে নিয়েছিলাম শিক্ষকতা। আমি রাজধানীর একটা স্বনামধন্য স্কুল অ্যান্ড কলেজে শিক্ষিকা হিসেবে ছিলাম এবং আমার বাসায়ও একটা কোচিং ছিল। তো আমার দ্বিতীয় বাচ্চার জন্মের পরেও আমি ম্যাটারনিটি লিভে থাকা অবস্থায় অলরেডি আমি কোচিংটা শুরু করেছিলাম স্কুলে। আর আমি জয়েন করার আগে কোভিড শুরু হয়ে যায়। তো ওই মুহূর্তে আমার ব্যাংকার হাজব্যান্ড আমাকে বাড়িতে পাঠিয়ে দেন। উনি আমাকে আমার দেশের বাড়ি কুষ্টিয়াতে পাঠিয়ে দেন। তো ওই সময় সমস্ত পৃথিবী স্তব্ধ। আর পোস্টপার্টাম ডিপ্রেশনের সাথে তখন কোভিডের যে ডিপ্রেশন, প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, পরিচিত মানুষ মারা যাচ্ছে, লকডাউন, কারো চেহারা কেউ দেখতে পাচ্ছে না, হাজবেন্ড থেকে দূরে, কর্ম থেকে দূরে, মানে পুরো একটা ডিপ্রেসড অবস্থা থেকে খতে খাঁটির জন্ম। তখন মনে হয়েছিল, কত সালে? এটা 2020-এর জুন মাসের 21 তারিখ আমার খতে খাঁটির জন্মদিন। 6 বছর হচ্ছে। তো আমার সেকেন্ড বেবি, আমার মেয়ে বাচ্চা আনায়া, ওর জন্মের পর যখন আমি আসলে দেখলাম যে আসলে কেন কাজে ফিরতে পারছিলাম না, কারণ এই বাচ্চার খাবারগুলো কে রেডি করবে বা সঠিক খাবারগুলো বাচ্চাকে কে যত্ন করবে। তো তখন আমার মনে হয়েছিল যে আসলে মেয়েরা কেন বাচ্চার পরে চাকরি ছেড়ে দেয়, ক্যারিয়ারটা স্তব্ধ হয়ে যায়। তখন আমার মনে হয়েছিল যে আমি রেডি টু ইট কিছু ফুড আমি রেডি করি, যেটা কিন্তু একটা কর্মব্যস্ত মায়ের পাশে যদি তার শাশুড়ি বা মা বা বাচ্চার ফুপু খালা কেউ কেয়ার গিভার যদি বা হাজবেন্ডও যদি সেরকম হন, জাস্ট বাচ্চার খাবারগুলো রেডি করে ফেলতে পারে, তাহলে মনে হয় তার এই জার্নিটা একটু সহজ হবে। ওই ভাবনা থেকেই আসলে আমার খতে খাঁটির যাত্রা শুরু। বাহ, চমৎকার, খুব চমৎকার। আচ্ছা, কি কি পণ্য আছে এই পেজে? মূলত আমার বেবি ফুডের বিজনেস। আমি কুষ্টিয়ার মেয়ে, আমাদের ঐতিহ্যবাহী কুমড়ো বড়িটা আমি পেজে রেখেছি। এটা অনেক টাফ। আমার প্রায় বড় একটা টিম আছে, ওরা সিজনাল আসে আমার বাসার ছাদে, আমার বাড়িতে এটা তৈরি হয় মাসকালাইয়ের ডাল আর চাল কুমড়া দিয়ে। যারা কুষ্টিয়ার আপু আসছে, আমার আসলে অনেক ফেভারিট হচ্ছে এই
রেসিপিও নিশ্চয় তুমি পারো, হ্যাঁ, রেসিপিটাও এটা যদি অনেক- দর্শকের অনেক সাথে মানে শেয়ার করো। এত মজার মজার রেসিপি আছে, আমি খুব পপুলার একটা রেসিপি বলছি, যে পুরো শীতে কুষ্টিয়ান, তারপরে রাজশাহী, চাপাই, পাবনা, বগুড়া এই অঞ্চলের মানুষেরা এটা থাকবেই তাদের মেনুতে, একদম। যে কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল। তো আমি এখন কুমড়ো বড়ি দিয়ে আমি রুই মাছের ঝোলটা বলছি সহজে। কুমড়ো বড়িকে প্রথমে আপনাকে ভেজে নিতে হবে, ভেজে নিতে হবে তেলে, যখন সুন্দর বাদামি হয়ে যাবে তখন আমার বাসায় আমি 12টা নেই 4 পিস মাছের সাথে, আপনার বাসায় 10টা হলেই হবে, কারণ ভাজতে ভাজতেই আমার বাসার লোকজন খেয়ে ফেলে ওই চিপসের মতো। আল্লাহ, আমাদের বাসার মতো অবস্থা। ভাজতে ভাজতে খেয়ে ফেলে, তো ওটাকে ভেজে তুলে রাখতে হবে। বাকি সব আমরা যেভাবে রান্না করি ঠিক একই প্রসিডিউরে আমরা মশলা কষাবো, মাছ দিব, সব একই। যখন মাছের বলক চলে আসবে দেন কুমড়ো বড়িটা ওর উপরে দিয়ে দিতে হবে, এবং পানি, ঝোলের পানিটা আমরা যা দিই তার থেকে আধা কাপ বেশি দিবেন, কারণ ডালটাকে সিদ্ধ করতে হবে আপনাকে। দেন এটাকে জাস্ট এভাবে রেখে দিবেন, যারা ধনেপাতা খান দিবেন, যারা খান না দুটো কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে দিবেন, দেখবেন বড়িটা দারুণ একদম recipe। তুলতুলে সফট হয়ে গিয়েছে, ওটা মুখে দিলাম একটা স্বর্গীয় স্বাদ। আগে যেটা হতো যে কুষ্টিয়া থেকে কিন্তু আমার জন্য পাঠানো হতো স্পেশালি, কিন্তু এখন বিভিন্ন পেজেও পাওয়া যায়, তো আমরা সেখান থেকে অর্ডার করি। দর্শক আপনারা চাইলেই কিন্তু খতে খাঁটি পরিবারে আপনারা কুমড়ো বড়ি অর্ডার করতে পারেন, অথবা হচ্ছে লাইলার সাথেও যোগাযোগ করতে পারেন। এবং আমার কুমড়ো বড়ি কিন্তু সারা বছর পাওয়া যায়, কারণ আমি ডিপে এটা নামিয়ে রাখি এই কারণেই, কারণ দেশের বাইরে কিছু ক্লায়েন্ট থাকে, ওনারা অপেক্ষায় থাকেন দেশে থেকে কে যাবে, কিছু জিনিস যাবে তার সাথে নিতে, এবং দেশের বাইরে অহরহ এই জিনিসটা আমার যায়, মানে ওনারা অপেক্ষায় থাকেন যে কুমড়ো বড়িটা কিভাবে পাবো। আচ্ছা, এই যে কাজগুলো তুমি করছো, তো এখানে আসলে চ্যালেঞ্জগুলো কি ছিল? মানে এটা তো একদিনে হয়নি, তাই না? নিশ্চয়ই কোনো বাধা ছিল অনেক, তো এই বাধাগুলো কিভাবে পেরিয়ে আসলে? আসলে বাধাটা হচ্ছে শুরু থেকেই মানে এটা একটা এরকম যে মেয়েরা কেন ব্যবসা করবে, হ্যাঁ এটা বাঙালি কালচার থেকে এটা মানা খুব ডিফিকাল্ট। মেয়েরা ব্যবসা করবে কেন? চাকরি পর্যন্ত ঠিক আছে, বাট একটা স্কুলে জব করবে, বাট কর্পোরেট জব কেন করবে? মেয়েরা কেন চ্যালেঞ্জিং পেশা যাবে? তারা সাংবাদিকতার পেশায় কেন যাবে? তারা কেন বিজনেস করবে? এটা আসলে তারা নিতে পারে না আসলে। চারিপাশের হয়তো আমার বাবা মানছেন, কিন্তু আমার চাচা মানছেন না বা মামা মানছেন না, মানে পরিবারের কেন? সবাই মানবে তোমাকে না। লেখাপড়া করানো হয়েছে, তুমি চাকরি করো, ব্যাপারটা এরকম। কিন্তু চাকুরিটা তো আমি অন্যের অধীনস্থ, কিন্তু এবং এটা আপনার তো my নির্দিষ্ট own একটা kingdom। টাইম বাধা থাকে, আপনি সেই টাইমের মধ্যে আপনাকে যেতে হবে, আসতে হবে। কিন্তু আপনি যখন উদ্যোক্তা হচ্ছেন, আপনি বিজনেস যখন করছেন, তখন কিন্তু আপনার পূর্ণ স্বাধীনতা আছে। হ্যাঁ, পূর্ণ স্বাধীনতা। এবং আমি আমার ছোট্ট একটু পরিসরে আমি অন্তত 50 জন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারছি। হ্যাঁ, অবশ্যই। তো দেশের এটা ভালো। অর্থনীতিতেও তো আপনি ভূমিকা অবশ্যই রাখছেন। রেমিটেন্স আসছে আমার, আমি আয়কর দিচ্ছি, আমি সরকারি সব কাজে আমি আমার ইয়ে যাচ্ছে, তো এটা তো আমি বলবো যে এটা হলো অবশ্যই গর্বের একটা বিষয় চাকরি আমার থেকে মনে হয়। অনেক বড় কিছু। প্রথম বাধা ছিল যেটা, সেটা হচ্ছে আমার বেবি ছোট ছিল। আমার হাজবেন্ড, যেহেতু আমি অনেক কাজে যুক্ত ছিলাম, আমি যখন একদম নিঃসঙ্গ একা হয়ে গেলাম, কর্মহীন হয়ে পড়লাম, উনি বলেছিল তোমার যদি প্রেশার না হয় তাহলে তুমি করো, তার সাথে এটা জুড়ে দেওয়া ছিল যদি যে প্রেশার না হয়। আর আমার আব্বার পক্ষ থেকে, আমি জানি না আব্বু অনুষ্ঠানটা দেখবে কিনা, আমার আব্বার পক্ষ থেকে বিগ নো ছিল, কারণ আমরা দুই বোন। আমার ছেলেবেলার গল্প যদি বলি, আমার দাদা দাদি, নানা নানি সব বাদে আমরা একদম নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছি, যেটা কিনা এখনকার বাচ্চারা পাচ্ছে। বাট 90s কিডস যারা, তারা কিন্তু একটা একান্নবর্তী পরিবারে বড় হয়েছে, আমি সেটা হইনি। তো আমার আব্বার হচ্ছে কলিজা যদি কিছু থাকে, সেটা হচ্ছে আমি। তার মেয়ে কষ্ট করবে, মানে আসলে কোনো বাবা মাই ডাল পারে না। কিনছে, হ্যাঁ, কর্মীদের সাথে লাঠি হাতে নিয়ে চিল্লাচ্ছে, ডেলিভারি ম্যানের সাথে ফোনে শাউট করছে, এটা আমার আব্বা মানে মানতেই যেন পারেননি। এবং এইটার জন্য উনি যত রকমে আমাকে বাধা দেওয়া সম্ভব উনি সব রকম বাধা আমাকে দিয়েছেন। ইভেন মানে আমি যে কন্টেন্ট গুলো লিখতাম, আমার পেজের পপুলারিটির একটা কারণ হচ্ছে আমার কন্টেন্ট রাইটিং। তো আমি অনেক কিছু ভেবে লিখতাম বা একটু সুন্দর করে লিখতাম, তো ওই কন্টেন্ট পড়তেন উনি ফেসবুকে, আর বলতেন দেখছো ঘুমায় না, না ঘুমায় এগুলো করে। মানে ওনার সবকিছুতেই টেনশন, বাবা মায়ের আদরের কন্যা। ঘুমিয়ে এগুলো করতেছে, এই জন্য তো চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে, এই জন্য তো প্রেশার লো হয়ে যায়। মানে আপনাকে সেই ছোট বাচ্চাদের মতো, সেই ছোট্ট নরসিংহের মতো আগলে রাখতে চায়। রাখেন এরকম। তো যখন দেখলাম যে খুবই বেশি ডিস্টার্ব হচ্ছে, আম্মার উপরে প্রেশার চলে যাচ্ছে, আমি আস্তে করে আব্বুকে ব্লক করে দিলাম। ও মাই গড। এবং এই ব্লকটা আমি
খুলি যখন, সেটা তখন অলরেডি আমার পেজ একটা জায়গায় অবস্থানে চলে গিয়েছে, আমার গ্রুপ একটা অবস্থানে চলে গিয়েছে, অলরেডি আমার ও বিজনেস মাই একটা গড, খুব ফ্লোতে আছে। অলরেডি আমি বাংলাদেশের সেরা জায়গাগুলোতে, প্রথম আলোর সাথে, ভিটিভির সাথে, বিভিন্ন বেসরকারি চ্যানেলে যখন আমার ইন্টারভিউ আসছে, ওই মুহূর্তটাতে আমি ব্লগ খুলে দিই। এবং এখন আমার কোনো অ্যাচিভমেন্টে সবচেয়ে খুশি হ্যাঁ তোমার বাবা হয়। আমার আম্মাও খুব, আম্মা তো প্রচুর সাপোর্ট করেছে। আম্মার শুধু আমি একটা কথাই বলতে পারবো যে উনি ওই সময় আমার কাছে একটা ঢাল হয়েছিলেন, আমার আম্মা। মানে উনাকে নিয়ে আমি একটা কথা বলবো, যেহেতু আব্বু বাধা দিয়েছে, আব্বুকে নিয়ে অনেক কথা বলতে পারবো, কিন্তু এখন যদি আমার কোনো অ্যাচিভমেন্ট হয়, সর্বপ্রথম যে শেয়ারটা থাকে সেটা হচ্ছে আমার আব্বার। তো বাধাটা আমার প্রতি ভালোবাসা থেকেই ছিল, এবং আমি সেই বাধাটা অতিক্রম করেছি, অত্যন্ত পরিশ্রম করে একটু সফলতার মুখ দেখতে শুরু করেছি, ওখান থেকে বাধাটা আসলে কেটে গিয়েছে আমার। তো দর্শক, আসলে বাধা কিন্তু অনেক দিক থেকে আসে, যেমন হচ্ছে লাইলারও এসেছিল, এবং তার সবচেয়ে প্রিয় মানুষ যিনি তাকে আগলে রেখেছিলেন ছোটবেলা থেকে ভালোবাসায়, আদরে। বাবা মা তো আসলেই সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, তো উনি ওইভাবেই ওকে বড় করেছেন, তো সেভাবেই আসলে রাখতে চেয়েছিলেন। কিন্তু আমাদের লাইলা তো অনেক বড় হয়ে গিয়েছে, তাই না? ওরও তো অনেক দায়িত্ব আছে, ওরও অনেক কাজ আছে, এবং এতগুলো মানুষ লাইলার জন্য আছে পেজে, এবং তাদের কর্মসংস্থানও হচ্ছে না। ও কিন্তু ধৈর্যহারা হয়নি। তো আসলে সাউন্ড আসবে, সে যে জায়গা থেকে আসুক, আপনার প্রিয় মানুষের কাছ থেকেও আসতে পারে। তো আমরা আসলে থেমে যাব না, হ্যাঁ, আমরা ধৈর্য নিয়ে এবং মানসিক, শারীরিক এবং আর্থিক শক্তি নিয়ে, এবং নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়ে আরো এক ধাপ এগিয়ে যাব। এবং যারা প্রথমে না করেছে তারা কিন্তু আপনার এই কর্মময় জীবন দেখে এবং সফলতা দেখে তখন কিন্তু তারাও বুঝবে যে না, আসলে আপনি ঠিক ছিলেন। তো লাইলা, অনেক গল্পই তো হলো, এবার আসি তোমার কিছু রান্না বান্নার বিষয় নিয়ে। মানে তোমার কি কোনো রান্নার বইয়ের রেসিপি যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। তাই না? আচ্ছা, এটা কি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না, 7ম খণ্ড, ওখানে আমার কুমড়ো বড়ির রেসিপি যেটা আমি বলেছি সেটা যাচ্ছে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার আসলে এই যে আসলে, তুমি তো বললে যে তোমার আম্মা তোমার জন্য ঢাল হয়েছিল, তো আসলে অনুপ্রেরণার জায়গা কি আম্মা নাকি অন্য কেউ? আমার অনুপ্রেরণার জায়গা অবশ্যই আমার আম্মা। মানে আমার আম্মা হচ্ছে, আমার আম্মার 2 মেয়ে। হ্যাঁ, 2 মেয়ে। তো মেয়ে, সবাই বলতো যে 2টা মেয়ে, তোমার ছেলে নাই, তোমাকে কে ইন ফিউচার, তোমার বৃদ্ধ বয়সে তোমাকে কে দেখবে? মেয়েরা বিয়ে হয়ে গেলে কোনো রেসপন্সিবিলিটি পালন করতে পারবে না, তোমাকে দেখতে পারবে না। আমার আম্মা আলহামদুলিল্লাহ ফিজিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি অনেক সলভেন্ট এবং স্ট্রং একটা ওম্যান, এন্ড শি ইজ অলসো এ বিজনেসম্যান। ও আচ্ছা, ওনার থেকে অনুপ্রেরণাগুলো পেয়েছো। হচ্ছে মানে এত কথা শুনেছেন যে 2টা মেয়ে, আবার কি পড়তে দিছে, মেয়েরে সিভিল ইঞ্জিনিয়ারিং। আরে মেয়ে মানুষ কম্পিউটার পড়বে, এরে কেন সিভিল মাঠে নামাই দিছো কেন? মানে অনেক অনেক কথা আমার আম্মা শুনেছেন। এবং আমার ইঞ্জিনিয়ারিং শেষের দিকে আমার ছেলে আমি কনসিভ করি, আমার আম্মা পড়তেন, আমি ওটা শুনতাম এভাবে। মানে আমার পড়লে আমার মনে হতো কি অক্ষরগুলো যেন, লেটারগুলো উঠে আমার চোখের ভিতর দিয়ে চলে আসে, আমার পেটের মধ্যে একটা নাড়াচাড়া দিতেছে, মানে অস্থির লাগতো। তো একটা খারাপ অনুভূতি ছিল। তো এই ভদ্রমহিলা যেটা করতেন, বলতেন যে চোখ বন্ধ করে শুয়ে থাকো, আমি পড়ছি, তুমি শোনো। তো এতটা করেছেন, মানে মায়ের করার তো আসলে শেষ নেই। সেটা। এবং আমি কিন্তু স্টুডেন্ট লাইফে আমার বিয়ে, যেহেতু ভাই ছিল না, মানে একটু মেয়ে, আমার আম্মা আমার মাত্র 18-19 বছরের বড়, আমার আম্মা একদম পরীর মতো সুন্দরী দেখতে। হ্যাঁ, তো আমরা 2টা বোন, এবং আম্মা 3টা মেয়েরে নিয়ে আমার আব্বা সবসময় বিপদের মধ্যে থাকতো যে আমাদেরকে পাহারা দিয়ে রাখতো। আচ্ছা আচ্ছা, মফস্বলে বড় হয়েছি, কিছু ঝামেলা ছিল, তো খুব আর্লি ম্যারেজ, আমাদের পছন্দের বিয়ে। ওই যে 2টা স্টুডেন্টকে মানে সব সময় পুশ করা, এবং আমাদের যে সমস্ত কাজে, মানে আমি যদি একটা ভুল কাজও করে আসি, তাহলে আমার মা আমাকে কখনো জাজ করেন না। আমার মা পরে বুঝায় বলবেন যে এটা মনে হয় তুমি এটা করবা না, এটা তোমার সাথে যায় না। এত সুন্দরভাবে উনি বুঝিয়েছেন, করেন। মানে ওনার কথা আসলে ওইভাবে বলে শেষ করা যাবে না। মায়েদের তো আসলে এক একজন মায়ের স্ট্রাগলটা এক এক রকম, বা তার সন্তানের প্রতি তার ত্যাগটা তো এক এক রকম। সেটা আসলে তো কেউ আমরা বলে মানে সারা জীবন আমাদের শেষ হয়ে যাবে, তাও কিন্তু শেষ হবে না বলা। আমি যখন আজকে রেডি হচ্ছিলাম, আম্মা তো দেশের বাড়িতে থাকেন, মানে আমি আজকেও যখন রেডি হচ্ছিলাম, মানে আম্মা আসছেন, বেড়াতে এসেছেন, তো
আমার শাড়ির আঁচল ঠিক করছেন আর বলছেন যে যাক বাবা, এরকম একটা ভাগ্য আমার ছিল যে আমার মেয়ে একটা অনুষ্ঠানে যাচ্ছে, আমি শাড়ির আমি আঁচলটা ready ঠিক করে যেহেতু দিচ্ছি। উনি অনেক বেশি বিজি থাকেন, অনেক বেশি বিজি থাকেন। উনার আসলে মানে উনি নিজে যেহেতু এখনো কর্মজীবী, তো হ্যাঁ, উনি তো অবশ্যই ব্যস্ত retired থাকতে person না, হয়। যার কারণে উনি ব্যস্ত থাকেন অনেক। আচ্ছা, তুমি তো অনেক কাজ করছো, অনেক খাবারের অর্ডার আসছে, যেমন কুমড়ো বড়ির অর্ডার আসছে, এরকম আরো অনেক কিছুর। তো আসলে ডেলিভারি কিভাবে করো? ডেলিভারিটা মূলত আমার 3টা ধাপে আমার ডেলিভারি হয়। যেমন আমার যখন পাইকারি যে প্রোডাক্টগুলো যায়, যেটা কিনা আমি দেখা যাচ্ছে যে খেজুরের গুড় পাইকারি যায় আমার, সরিষার তেল, বিভিন্ন মশলা, সেগুলো আমি আমার ওয়্যার হাউস থেকে ডাইরেক্ট পাঠাই দিই। যেমন আম আমাদের বাগান রাজশাহীতে, রাজশাহী আচ্ছা। থেকে এটা সরাসরি কাস্টমারের কাছে চলে যায় বাগানীদের তত্ত্বাবধানে। আর একটা যেটা আমাদের রেগুলার ঘি, মধু, চিয়া সিড, বাদাম, সানফ্লাওয়ার সিডস সহ জাফরান, যাবতীয় যা কিছু বাচ্চাদের নকশি কাঁথা, নিমা, ন্যাপি, এই প্রোডাক্টগুলো আমাদের রেডেক্স, পাঠাও, এদের এগুলোর সাথে মাধ্যমে চলে যায়। ফার্স্টের মধ্যে। আর আমার ব্যক্তিগত ডেলিভারি ম্যানরা আছে, তাদের কাজ হচ্ছে আমার টিফিন আইটেমটা ডেলিভারি করা। আচ্ছা, কারণ আচ্ছা। যেহেতু এটা দিনেরটা আমাকে দিনে টোটাল পৌঁছাতে হয়। কতজন ডেলিভারি ম্যান আছে তোমার এই আমার কাজে? একদম নির্দিষ্ট বেতনভুক্ত 3 জন আছে। আর রেডেক্স এর সাথে ওটা তো ওটা ওদের তো চুক্তিভিত্তিক হয়। চুক্তিভিত্তিক। আর আমটা সাধারণত আমরা সুন্দরবন আর জননীতেই আমরা পাঠাচ্ছি, আমরা এটা হোম ডেলিভারিতে দিচ্ছি না, কারণ পচনশীল পণ্য এবং এটা আসলে খুব ঝামেলা। এটার মানে আমাকে সবসময় বলা হয় যে এটা ছেড়ে দাও, কিন্তু আসলে এটা এতটাই সুনাম করে গেছে, মানে কাস্টমারদের প্রেসারেই আমাকে আনতে হয়, এটা আনতে আমার জন্য হচ্ছে না। আসলে। তো তোমার পেজের টপ 3টি পণ্যের নাম বলো। টপ বলতে আমার আমার খতে খাঁটির ঘি যারা খেয়েছেন, মানে এটার জন্য আই ডোন্ট থিংক আমি কখনো বুস্টিং করিয়েছি। মানে আমার কাস্টমাররা হচ্ছে মাইক হাতে নিয়ে বলে যে এটা এত ভালো, বা দেখা যাচ্ছে যে একটা পরিবারে গিয়েছে, সেখান থেকে তার মা, তার শাশুড়ি, তার ননদ, তার ননদের শাশুড়ি, মানে এভাবে ছাড়িয়ে গিয়েছে। আচ্ছা, বাহ, দারুণ। ভবিষ্যতে এই বিজনেস নিয়ে চিন্তা কি? ভবিষ্যতে এই বিজনেসটা অবশ্যই বড় করার চিন্তা, বড় পরিসরে। আর যেহেতু আমি মানে ফুল টাইম হাউসওয়াইফ, তার পাশাপাশি বিজনেস ওম্যান, ফ্যামিলিকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছি। আমার বাচ্চারা আরেকটু বড় হয়ে গেলে দেন আমি একটু কাজের পরিসর বাড়াবো। আর ডেলিভারি এজেন্সির যে জ্বালাতনগুলো, আসলে যারা আমার গ্রুপে, আমি আমার অনেক নারী উদ্যোক্তাদেরকে দেখি এত প্রবলেম ফেস করতে দেখি, আমার ইচ্ছা আছে যে একটা টিম এরকম ক্রিয়েট করা, যেখানে কিনা ডেলিভারির এই সমস্যাগুলো সমাধান করার যায় কিনা, যেন এটাও আমার একটা বিজনেসের অংশ হবে। আবার আমার বিজনেসটাও আমি এভাবে চালিয়ে যেতে পারবো নিজস্ব লোক দিয়ে। আবার আমার গ্রুপের খাওতে খাঁটি পরিবারের যারা আছেন তারাও ডেলিভারি করাতে পারবে। আচ্ছা লাইলা, অনেক ধন্যবাদ। আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। তোমার সাথে কথা বলতে বলতে আসলে কখন যে এতটা সময় চলে গেল বোঝা যায়নি। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ আপু। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবসময় এভাবে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। এবং দর্শক, আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে জয়েন হতে পারেন। আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে আপনি আপনার নাম, আপনার পেজের নাম, ডেজিগনেশন এবং ছোট একটি বায়োগ্রাফি আপনার এবং মোবাইল নাম্বারটা আপনি যুক্ত করে দিবেন, এবং আমাদের অফিস থেকে কিন্তু আপনাকে কল দিবে এবং যোগাযোগ করবে। তো দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের হচ্ছে চেষ্টা থাকে যে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সুন্দর জীবনযাপনের তথ্যাবলি দেয়া। নারীর জীবন হয়ে উঠুক আরও সুন্দর, আরও কর্মময়, আরও ব্যস্তময়, এই প্রত্যাশায় শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব আমি, হাসিনা আনসার। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।